প্রথমেই আফনান ভাই যে ঘটনাটি শোনাবো সেটা হচ্ছে একটা নৌকা রিলেটেড অর্থাৎ বোট রিলেটেড ঘটনা। সেটা তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আশা করছি যে আফনান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের কাছ থেকেই। আসসালামু আলাইকুম। আমি একটি স্পেশাল ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটির সময়টা কিন্তু অনেক আগের, 1970 সাল। এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয় এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন। এবং ওই সময় কিন্তু সদ্য মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো, তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি, যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, যখন শীত এবং শীতের একদম শেষ দিকে চলে আসছে, এরকম একটি সময়। ওনারা নবাবগঞ্জ থেকে নদীপথে ঢাকার দিকে রওনা দেন। প্রথমে ঢাকার এখানে এসে সদরঘাট হয়ে বুড়িগঙ্গা দিয়ে আস্তে আস্তে ওনারা শীতলক্ষা দিয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে চাঁদপুরের দিকে যাবেন। এটাই ছিল রাস্তা। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে তখন তো বর্ষাকাল না, নদীর অনেক প্রবাহ, তখন একটু পানির প্রবাহ কম থাকে, নদীর নাব্যতা সংকট থাকে, যার কারণে ওনারা যেখানে বড় নদী সেদিক দিয়ে যাওয়ারই প্ল্যান করেন। ওনারা রওনা দিয়েছেন হচ্ছে তখন কিন্তু যেতে অনেক সময় লাগতো, চাঁদপুর যেতে অনেক সময় লাগতো। যেদিন বিয়েটা ছিল ফ্রাইডেতে, তো বৃহস্পতিবারের দিন রাতের বেলা ওনারা রওনা দিয়েছেন। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওনারা রওনা দিয়েছেন এবং শুক্রবারের দিন দুপুর নাগাদ ওনারা পৌঁছে যাবেন সেখানে, এরকম একটা প্ল্যান ছিল। তখন ইঞ্জিন চালিত হলেও কিন্তু আসলে ইঞ্জিনের গতি কিন্তু অতটা ছিল না, যার কারণে এরকম একটা দীর্ঘ সময় লেগে যেতে চাঁদপুরে যেতে। আর চাঁদপুর থেকে আরেকটু দূরে হাইমচর নামক একটি জায়গায় আরো সময় লাগবে সেখানে যেতে নদীপথে। তো ওনারা এই দীর্ঘ পথ স্বাভাবিকভাবেই ওনারা চলে যান এবং ফ্রাইডে জুম্মার আগে সেখানে গিয়ে পৌঁছান এবং বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে ওখান থেকে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে ওনারা আবার ওই নৌকাতে বা বজরাতে করে ওনারা আবার ঢাকার উদ্দেশ্যে, ঢাকা হয়ে আবার নবাবগঞ্জে যাওয়ার একটা জন্য ওনারা বের হন। ওনারা স্বাভাবিকভাবেই হাইমচর থেকে চাঁদপুরের মেইন যেই লঞ্চ ঘাট সেদিকে চলে আসেন। আর ওখানে কিন্তু চাঁদপুরের মোহনা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চাঁদপুরের মোহনায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ ডুবি হয়েছে এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক অদ্ভুত কিছু দুর্ঘটনায় কিন্তু অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো বিশাল এই বজরা নিয়ে যখন ওনারা চাঁদপুরের ওই মোহনার কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনারা সবাই ওখানে ওনারা যদিও 15-20 জন মিলে শুরু করেছেন, তারপরে দেখা গেছে তার শ্বশুর বাড়ির দিক থেকে আরো 5-7 জন সেখানে এসেছে, এই প্রায় 25-27 জন এরকম লোক সবাই দেখছিলেন যে হঠাৎ করে তাদের নৌকার মাথাটা মোহনার দিকে ঘুরে গেল এবং নৌকাটি মোহনার দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমাদের পথ তো এটা না, নৌকার মাথা তো অন্যদিকে ঘোরানো ছিল, হঠাৎ করে এখানে এইভাবে ঘুরে গেল কেন।
তখন যিনি মাঝি ছিলেন উনি অনেক চেষ্টা করছিলেন যে হালটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না। নৌকা ওই মোহনার দিকেই যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলেন যে না, এবার একটা বড় ধরনের বিপদ হবে। তখন অনেকেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন যে এবার ঝাঁপ দিব। ওই সময় ওই নৌকাতে অনেকেই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে। বেশ কয়েক মিনিট এরকম অবস্থা চলার পরে তখন খেয়াল করেন যে আস্তে করে আবার নৌকার ওই মাথাটি মোহনার দিক থেকে ঘুরে স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিকভাবে চলা শুরু করলো। তখন নৌকাটি ওই মোহনার ওই এরিয়া থেকে বের করে নিয়ে আসা হয়। মোহনাতে কিন্তু পানির অনেক সময় পাক সৃষ্টি হয় এবং ওখানে কিন্তু অনেক লঞ্চ বা ট্রলার বা নৌকা ওখানে ডুবে যায়। তো ওখান থেকে মোহনার থেকে ওনারা বের হয়ে আসার পর সবাই আলোচনা করছিলেন যে আসলে এটা কেন এরকম হলো। কেউ কেউ বলছেন এটা স্বাভাবিকভাবেই হয়তোবা হয়ে গিয়েছে, কেউ বলছেন না হয়তোবা এখানে প্যারানর্মাল কিছু হতে পারে। অনেকে এরকম চুলচেরা বিশ্লেষণ করছিলেন। তো ওনারা চাঁদপুর লঞ্চ ঘাটের ওই এরিয়াটা পার হয়ে আরো প্রায় 1.5 ঘন্টা সামনের দিকে এগিয়ে যান। এদিকে রাতও তখন অনেক হয়ে গিয়েছে। তখন যেহেতু অনেক বড় বজরা ছিল, এখানে যে জামাই বউ ছিল তাদের জন্য আলাদা একটা জায়গা করা ছিল, আলাদা একটা কক্ষের মতো করা ছিল। ওই সময়ে অনেক লোক ঘুমিয়ে গিয়েছে। রাত বাজে তখন প্রায় 12:30, ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর হঠাৎ করে যিনি নতুন বউ, ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে উনি ওনার ঘুম ভেঙে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে স্বাভাবিকভাবে পরিবারকে ছেড়ে। ওনার আসলে ঘুম ওইভাবে আসছিল না, যাও একটু হালকা ঘুম আসছিল, উনি ভেঙে গিয়েছিল এবং উনি নদীর দুই পাশে যে তীর আছে সেদিকে উনি তাকিয়ে দেখছিলেন, আর কি দৃশ্য দেখছিলেন। বেশ খানিকক্ষণ উনি তাকানোর পরে ওনার কাছে মনে হচ্ছিল যে একই নদীর পাড়ে তো বেশ কিছু গাছগাছালি বা অনেক কিছু থাকে। ওনার কাছে মনে হচ্ছিল যে একই গাছ উনি বারবার দেখছেন, কিছু দূর যাওয়ার পর আবার দেখছেন একই গাছ। তখন মনে হতে পারে যে নদীর পাড়ে তো অনেক গাছ থাকতেই পারে, একই রকম থাকতেই পারে, এরকম মনে হতেও পারে। রাতের বেলা তো ওইভাবে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরেও ওনার সন্দেহ লাগে যে একই জিনিস উনি বারবার দেখছেন কেন, এটা কি চোখের ভুল না অন্য কিছু। তো উনি বারবার নিজের কাছে প্রশ্ন করেন, বারবার পরীক্ষা করার চেষ্টা করেন যে উনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। একসময় উনি বুঝতে পারেন যে আসলে উনি ঠিকই দেখছেন। তখন ওনার হাজবেন্ড পাশেই ছিল, তাকে ডেকে তোলেন, বলেন যে দেখো এখানে আসলে এটা কি হচ্ছে, একই জিনিস আমি বারবার দেখছি কেন। প্রথমে ওনার হাজবেন্ড বলছে তুমি ভুল দেখছো, রাতের বেলা তো নদীর পাশে সব একই রকম মনে হয়। তখন উনি বলে যে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল তুমি যেটা বলেছো সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে না আসলে আমি একই জিনিস বারবার দেখছি। ওনার হাজবেন্ড ওনার কথা প্রথম দিকে আমলে না নিলেও বারবার যখন বলছিল, তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে উনি নিজেই খেয়াল করার চেষ্টা করেন আসলে কি ঘটনা ঠিক কিনা। এবং সত্যি উনি খেয়াল করছিলেন যে উনিও এই একই জায়গা বারবার দেখছেন। ওদিকে নৌকার অনেকেই ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তখন অন্যদেরকে ডেকে তোলার পর তখন মাঝি যে আছে তাকেও বলেন যে এই দেখো তো আমরা কি একই জায়গায় বারবার দেখা যাচ্ছে কেন। তখন মাঝি বলে যে আমি তো এটা খেয়াল করি না, আমি তো শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মাঝিও পাশ থেকে তাকায় দেখে যে অদ্ভুত ব্যাপার, চাঁদপুরের মোহনা পার হওয়ার পর 1.5 ঘন্টা যাওয়ার পর ওনারা যেই জায়গাতে ছিলেন ওনারা ওই জায়গাতেই আছেন। প্রায় 2-2.5 ঘন্টা ধরে একই জায়গা দিয়ে নৌকা চলছে, এটা কিভাবে সম্ভব। সবাই অবাক হয়ে যান, যেটা কিভাবে পসিবল। একই জায়গা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ধরে নৌকা চলছে, অথচ আমরা একই জায়গা দিয়ে ঘুরছি, এটা কিভাবে পসিবল হবে। তখন যেহেতু চাঁদপুরের মোহনার কাছে একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, তখন সবাই বলেন যে আমরা একটা মনে হয় বিপদে পড়েছি, আমরা নিশ্চিত আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ ওই পাড় থেকে সাদা দাড়িওয়ালা, একটু জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন লোক ডাকছে, এই তোমরা নৌকা ভিড়াও।
তখন মানে মাঝি বলছে যে না, নৌকা ভিড়ানো যাবে না। তখন যিনি এই যে মমতাজউদ্দিন মানে যার বিয়ে হলো এবং তার বাবা তখন বলছে কেন নৌকা ভিড়ানো যাবে না কেন? বলে যে এটা বিয়ের নৌকা, অনেক সময় ডাকাত থাকে আশেপাশে, ডাকাতি হতে পারে। তখন ওনারা বলেন যে ডাকাত যদি করবেই তাহলে তো এরকম ডেকে নৌকা পাড়ে ভিড়িয়ে নিয়ে ডাকাতি করার কথা না। ডাকাত আসলে তো সরাসরি অন্য কোনো ট্রলার বা অন্য কিছু নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, যেহেতু একটু আগে দুটো মানে দুর্ঘটনার মতো বা একটা অদ্ভুত ব্যাপার ওনাদের সাথে ঘটতে গিয়েছিল, তো যার কারণে উনি চিন্তা করলেন যে আসলে এটাও কি আমাদের তৃতীয় কোনো বিপদ কিনা, এটা ওনারা চিন্তা করছিলেন। তারপরে কি মনে করে মমতাজউদ্দিন উনি বলেন, ওনার বাবাকে বলেন, বাবা নৌকাটা আসলে পারে ভিড়াও। যে আসলে উনি কি বলতে চান, মনে হচ্ছে যে উনি অন্য ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। নৌকা পারে ভিড়ানো হয় এবং কোনো কথা না বলে ওই মুরব্বি সোজা নৌকাতে উঠে বসেন। যে ভালো কি মন্দ বা কি, তার নাম কি বা কি চাচ্ছেন, কোনো কথা না বলে মানে হন হন করে হেঁটে নৌকায় উঠে যান। নৌকায় উঠে নৌকার একদম যে মাথা মানে সামনের দিকে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তখন মমতাজউদ্দিন কাছে যে বলেন যে মুরব্বী আপনি আসলে কোথায় যাবেন বা আপনি কে, এখানে যে উঠলেন কোনো বিপদ কিনা? উনি কোনো উত্তর দেন না। উনি খালি জাস্ট একটা কথাই বলেন যে নৌকা চালাও, নৌকা সোজা চালাও, যেখানে যাচ্ছিলে সেখানে সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাও। তখন ওনার এই গম্ভীর কথা শুনে অনেকেই ডিস্টার্ব হয়। কেউ বলে যে এটাকে নামিয়ে দাও নৌকা থেকে, কিন্তু মমতাজউদ্দিন বলে যে না উনি থাক। কেন জানি ওনার মনে হয় যে না উনি থাক, আসলে যে কোনো এমনও তো হতে পারে যে উনি আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো কল্যাণের জন্য তাকে পাঠিয়েছেন। মমতাজউদ্দিন এই চিন্তা করে। তো নৌকা সোজা চলা শুরু করে। এখন যেটা দেখা যাচ্ছে যে না, নৌকা এখন স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ওনারা খেয়াল করেন, সেটা হলো যে মানে নদীতে তো বেশ ওই সময় যে ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট নৌকা সেগুলো কিন্তু আছে। ওই ছোট ছোট নৌকা যখনই ওই বড় ওই বজরা যেটা দেখছিল, তখন ওই ছোট নৌকাগুলো মাছ ধরার জাল রেখে দ্রুত নৌকা বেয়ে মানে ওই নৌকা থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। এটা কেন এরকম হচ্ছে এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে ওনারা বেশ কয়েকজন খেয়াল করেন যে চাঁদের আলোতে নৌকার যে ছায়া পড়েছে এক পাশে নদীতে। তো মনে হচ্ছিল যে নৌকা, ওনারা যে অল্প কয়েকজন লোক আসছেন, যে সব মিলাই প্রায় 25 থেকে 27-28 জন লোক, এছাড়াও মনে হচ্ছে আরো দ্বিগুণ লোক নৌকায় আছে। মানে এরকম কিছু ছায়া দেখা যাচ্ছিল ওই চাঁদের আলোতে। ওনারা মনে করেছিলেন হয়তো বা এটা নদীর যেহেতু ঢেউ হয়, ঢেউ এরকম মনে হতে পারে। তো এটা ওনারা অনেকেই চোখের ভুল বা কেউ একটু ভয় পেয়েছেন, তো এরকম কেউ হয়তো বা এটা অনেকে প্রকাশ করেনি, প্রকাশ করলে অনেকে আবার ভয় পেতে পারেন নৌকায়। কিন্তু এই দৃশ্যটা উনি দেখেছিলেন এবং নৌকাগুলো যে কেন ওই যে ছোট ছোট নৌকাগুলো ওনাদের থেকে ভয়ে দূরে সরে চলে যাচ্ছিল এটা ওনারা বুঝতে পারছিলেন না। তবে যারা সরে চলে যাচ্ছিল তারা চিৎকার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মানে ওই বজরাতে দেখলেই ওনারা নৌকা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে প্রায় ভোর হয়ে আসে, আজান দেবে এরকম এরকম একটি সময়ে হঠাৎ করে ওই মুরব্বী মমতাজউদ্দিনকে ডাকেন, ডেকে বলেন যে বাবা আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। তখন মমতাজউদ্দিন বলেন যে আপনি কে, এভাবে আসলেন আবার এখন হঠাৎ করে চলেও যেতে চাচ্ছেন? তো বলে যে বাবা তোমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছিলা, তোমাদের এই নৌকায় পিশাচের ছায়া পড়েছিল এবং তারপর অসংখ্য পিশাচ তোমাদের এই নৌকায় আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন, তারা কি তোমাদেরকে কিছুই করতে পারেনি। একটু আগে যখন তোমরা দেখছিলে যে নৌকা, ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো ভয় পেয়ে তোমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছিল, আসলে ওরা ওই পিশাচগুলোকে দেখতে পাচ্ছিল, এই কারণে ওরা ভয়ে নৌকা নিয়ে দূরে সরে চলে যাচ্ছিল। এখন ফজরের আজান হয়ে যাবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা এখন নিশ্চিন্তে চলে যেতে পারবা। এই কথা বলে ওই মুরব্বী
পানির উপর লাফ দিয়ে পড়েন। এবং অদ্ভুত ব্যাপার, মমতাজউদ্দিন উনি দেখছিলেন যে উনি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আবার পাড়ে উঠে উনি হেঁটে হেঁটে মিলিয়ে গেলেন। ওই সময় যেহেতু ভোরের দিকে ছিল, ভোরের দিকে বেশ নৌকার অনেকেই একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, অনেকে ঘুমিয়েও পড়েছিল। এই জন্য অন্য কেউ, মমতাজউদ্দিন যে ওনার সাথে মুরব্বীর সাথে কথা বলেছে সেটা কেউ দেখতে পায়নি। তো ওই মুরব্বী মমতাজউদ্দিনকে এই বিষয়টি বলেন এবং আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তুমি যে সময়ে নৌকা নিয়ে দিকে আসছো এই সময়টি মানে উপযুক্ত ছিল না। এই সময়ে একদল পিশাচ এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তোমাদের দিকে তাদের নজর পড়ে এবং তারপরেই তোমাদেরকে আক্রমণের জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার কারণে তারা সেটা পারেনি। তো এভাবে যখন ওই মুরব্বী চলে যান, অদ্ভুতভাবে চলে যান পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, তখন মমতাজউদ্দিন কাউকে আর এই ঘটনা বলেননি। তখন উনি স্বাভাবিকভাবে যখন নৌকা স্বাভাবিকভাবে সদরঘাট হয়ে আবার নবাবগঞ্জের দিকে চলে আসে, তারপরে বাড়িতে ফেরার পর সবার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেন এবং সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিশাল একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। তো এখনো কিন্তু মমতাজউদ্দিন জীবিত আছেন। ওনার 3 ছেলে 2 মেয়ে, সেই ছেলেদেরাও অনেক বড় হয়ে গেছেন, তাদের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং মমতাজউদ্দিনের যে স্ত্রী উনিও এখনো জীবিত আছেন। ওনার বাড়ি ঢাকা, আমরা যে ঢাকা মেইন শহর সেটা না, ঢাকা যে জেলা ঢাকা, সেটা ঢাকা জেলার কয়েকটি থানা রয়েছে বা উপজেলা রয়েছে, সেই উপজেলার একটি উপজেলা নবাবগঞ্জ। নবাবগঞ্জে এই ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে মানে প্রচলিত আছে, মমতাজউদ্দিন এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমার নাম সাদমান সাকিব দীপ্ত, জি। আমি আসছি মিরপুর থেকে। জি, আপনার ঘটনা এক্স্যাক্টলি হচ্ছে আমার আর আমার বন্ধু সৌরভের সাথে। জি। আমরা হচ্ছে কবুতর পালতাম, আমি বেশ অনেকগুলো কবুতর পেলে আমার বন্ধুর সাথে পালা শুরু করি আর কি। তো সার্টেন মানে 1-2 মাস যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে যে বন্ধু খালি দেখতেছি কবুতর মরে যাচ্ছে। তো আমি মনে করছি যে এটা সিজনাল কোনো প্রবলেম বা কোনো না কোনো একটা ইস্যু। তো যে থ্রুতে আমি ওকে বলছি যে এই সিজনে এই সমস্যাটা হতে পারে, মানে আমি ব্লাইন্ডলি না দেখেই বলছি এই ওষুধগুলো খাওয়াই দেয়, জাস্ট এগুলিতে কাজ হয়ে যাবে। জি। কিন্তু 1 সপ্তাহ পরেও বলতেছে বন্ধু আমার কবুতর স্টিল মিসিং। তা আমি করলাম কি আচ্ছা চল তোর সাথে আমি যাবো না পরের দিন। সেদিন আর যাইনি, পরের দিনে আমি গেলাম, যে জাস্ট ছাদে দেখি যে খালি কবুতর মরতেছে, বাট 5 তলা ছাদের উপর তো মানে কোনো ওয়েই নেই, কারণ ঘর করা, একটা রুমের মতন করে ঘর করা, এটার ভিতরে না কাক ঢুকতে পারবে না চিল, কোনো ওয়েই নেই যে একটা কিছু কবুতরগুলোকে নিয়ে যাবে। তো আমি কিছু মানে এক সাইড থেকে, ছাদটা বেশ বড়, তো আমি এক সাইড থেকে আরেক সাইডে যেতে যেতে মানে হুট করে দেখি ছাদের অপর সাইডে কে জানি একটা গোল সার্কেল করে, ফার্স্টে আমি রং মনে করছিলাম, গোল সার্কেল করে মানে অনেক কিছু রাখা, একটা বাটিতে দেখলাম ব্লাড রাখা, একটাতে দেখলাম বোন আছে মানে হাড্ডি, মানে বেশ এরকম মানে কালো হয়ে গেছে সবকিছুই। তো আমার বন্ধু কিছু না বুঝেই রাগের মাথায়, ওর কারণ ওর কবুতরগুলো মারা গেছে, রাগের মাথায় এগুলো সব লাথি দিয়ে ফেলা দিল। তো ওটা থেকে আমি লোক ডেকে আনলাম, আমরা লোক ডেকে এনে ছাদটাকে আগে পরিষ্কার করাইলাম। তো ছাদে যা যা করা যায় করালাম। আমরা নিচে গেলাম, নিচে যে আমাদের গার্ড আছে সে আবার যে কবিরাজি টবিরাজি পারে, তো ওনার সাথে কথাবার্তা বললাম। উনি বললো যে হ্যাঁ এখানে ব্ল্যাক ম্যাজিকের কি কি করে এরকম কিছু। উনি বলছে যে হ্যাঁ এরা কালো জাদু বা এরকম কিছু করে, আপনার এগুলো নিয়ে আর মাথা ঘামায়েন না। আমরা বললাম মানে এত কিছু আর জানতে চাইনি। আমি বলছি আমাদের বিল্ডিং এ করে না, বিল্ডিং এর বাইরে, আপনাদের বিল্ডিং এ একজন আছে। আচ্ছা। তো তার জানলাম, তার নামটা না বলি আর কি। তা আমাদের বিল্ডিং এ আছে, তো তার বাসার সামনে উনি যা বলছে যে এই ছাগলের যে হাড্ডিটা দেখতে পারতেছেন মাথার, ওটা কিন্তু বলি দেওয়া। আর আপনারা যেগুলি ফালাই দিচ্ছেন বা ইয়া করছেন ভালো করছেন, বাট ওনার সাথে আপনারা না যাওয়াটাই ভালো আপনাদের জন্য। তো সৌরভের মানে আমার যে বন্ধুর বাবা, সে আবার টানি পড়া দিয়ে ছাদটাকে মানে অ্যাজ ইউজুয়াল যা করে ক্লিন করলো। এরপর থেকে আমাদের ছাদে মানে কবুতর নিয়ে আর কিছু হয় নাই, কারণ প্রতিদিন ফেদারও থাকতো না, কিছুই থাকতো না, জাস্ট কবুতরের ব্লাড থাকতো।
কারণ অন্য কেউ যদি কবুতর নিয়ে যেত তাহলে কোনো ব্লাড থাকার কথা ছিল না, আর এখানে জাস্ট কবুতর ব্লাড থাকতো আর কোনো কিছুই থাকতো না। এটাই আপনার ঘটনা? জি ভাইয়া, এটার আর কোনো এক্সপ্লেনেশন ছিল না। আচ্ছা, এছাড়াও মনে হয় আপনার আরেকটা ঘটনা ছিল না? হ্যাঁ, একটা ছিল। শুনে ফেলি। আমরা হচ্ছে সিজনাল যখন র্যাকেট খেলতে যাই, মানে প্রতি শীতে, আমরা এটা হচ্ছে 2 বছর আগের কথা আর কি। টুর্নামেন্টের জন্য আমরা আরেক সাথে গেছি, মানে আরেকটা মাঠে গেছিলাম আরেক এলাকায়। তো মাঠটা হচ্ছে মানে এমন একটা গলি, চিপো একটা গলি, যেটা হচ্ছে সব বিল্ডিং এর ব্যাক সাইড পড়ে। সো ওই সাইডে কোনো ফ্রন্ট গেট নাই। সো টোটালি একটা ব্যাক গেটের একটা রাস্তা। তো আমরা খেলতে মানে খেলার জন্য ওই মাঠে যাই। তো যে 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে না, খেলাটা পোস্টপোন হয়েছে, যে এখন খেলা হবে না, এটা নেক্সট উইক। তো আমি চিন্তা করছি চলে যাবো। ওই টাইমে একটা ছোট হুজুর, একটা বড় হুজুর আসে আর কি। ছোট হুজুরটা কিছুই বলে না, বড় হুজুরটা আমাদেরকে মানে বলে যে আসো আমরা নামাজ পড়তে যাই, এই ওই মানে তারপর একটা কথা বলতে থাকে। আমরা চিন্তা করি যে, আমার বন্ধু বলে যে আমরা তো এই এলাকার না, আমরা আরেক এলাকার, আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসছিলাম। তো এক কথায় 2 কথায় হুজুর বলতেছে যে না, কোনো কিছু তো তার ইস্যু লাগে না নামাজ পড়তে, আপনারা আসতে পারেন, নামাজ পড়তে পারেন। হুজুরটা অনেক ছিল, মানে কোনো ফোর্স করতেছে না, আবার অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে। তো এক পর্যায়ে আমি আমার বন্ধুকে বলি, বন্ধু এত কথা না বলে চল আমরা আমাদের কোয়ার্টারে চলে যাই, কোয়ার্টারে যেয়ে আমরা আমাদের মতন খেলতে পারি। তো হুজুর আমাদের ঠিক 30 মিনিটস আগেই 30 সেকেন্ড আগেই রওনা দিয়ে দিছে যে আচ্ছা আমি আসতেছি বলে চলে গেল। তো আমরাও চিন্তা করলাম হুজুর আবার আসবে, এত কিছু করার থেকে আমরা এখান থেকে সরে যাই, এটাই ভালো। তা আমরা আমাদের মতন রওনা দিয়ে দিলাম। চিন্তা করলাম হুজুর আমাদের একটু আগেই তো গেছে, সমস্যা নেই, আমরা পাস করে চলে যেতে পারবো। আমরা যতই হাঁটি হুজুরকে আর পাইনি, কারণ ওই ওয়ে মানে এমন একটা জিনিস, কারো বাসায় যেতে পারবে না, মানে কোথাও যাওয়ার রাস্তা নেই, মানে যাই হবে হুজুর আমাদের সামনেই পড়বে, আর আমরা সামনে পড়তেই হবে, কারণ যেভাবে আমরা তাড়াতাড়ি গেছি। তো হুজুরকে আমরা সামনে পাইও নেই। এটাই ছিল ভাই আমার ঘটনা। মানে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনা আপনার ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম সালাম। আমি আসছি শ্যামলী থেকে, আমার নাম আবির। জি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি। ঘটনাটা আমি আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে। তো আমরা একটা বাসাতে উঠছিলাম 2011 সালে। বাসাটা দোতলা। বাসাটার একটু বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা, পিছনে ছিল কিছু ময়লার স্তূপ, তারপর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল। ওইখানে দিনের বেলা এতটা লোক দেখা যাইতো না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল, আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে ফল আম আসতো হাইস্ট 20-25টা এরকম আসতো আম। তো আমরা থাকতাম 2য় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নূপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর বিকেলবেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে, এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে আর নাই, সকালবেলা দেখে অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই। বাড়িওয়ালা বলে যে আসলে এগুলো আমরাও শুনি, বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে। তো আমার ফুপি, উনি বলে রাখা বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি, তখন স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না, দেখো তো কাদের রুমে গেছে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যেই আছে, তো আমি একটু বাড়ি থেকে সবার রুমে একটু চেক করে আসি। তো কারোর রুমে পাইলাম না। তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা বলো রাসেল ভাই, মানে আমাদের ছাদে কোনো রেলিং ছিল না, রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদের থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কিছু বলতেছে। আমি ভাবলাম হয়তো তসবিহ পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে আমি আসতেছি, এরকম কিছু টাইপের বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছি আম্মু ফুপি আসতেছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তো
ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম, তো ফুপি আমাকে বলতেছে যে আমি ফুপিকে বলতেছি যে ফুপি তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিক তাকে কি যেন বিড়বিড় করে বলতেছো। তো ফুপি বলতেছে কই না তো, আর তুই কিভাবে বুঝে যে আমি বিড়বিড় করে বলতেছি? আমি বললাম না আমার কেন জানি মনে হলো। কয় না এমনি কিছু না। তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্প গুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি, তোকে আমি ওই দিনই বলতাম বাট তুই ভয় পাইতি, বাট কথাটা বলতে হচ্ছে তোদের সতর্ক থাকতে হবে এটা থেকে। আমি কই কি হয়েছে ক্লিয়ার করে বলো। পরে বলে যে গাছ তুই ওই দিন দেখছিলি যে আমি কথা বলছি, আসলে কথা বলতেছিলাম যে গাছটা আম গাছটা ওইখানে দুইটা জিন থাকে, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, অনেক লম্বা, আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই দুইটা জিন ওই আম গাছে থাকতো, আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো ডিস্টার্ব মানে তোদের কোনো ক্ষতি করবে না, তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি। তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি এই বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাটে না, এরকম এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পরে ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় বাড়িওয়ালা মানে আমাদের বাসার নিচতলা একটা ভাড়াটিয়া মানে থাকতো। সেটার সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, বা জি। কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন, তো এই শেষ তো মানে গাছ কাটার কোনো সম্পর্ক মানে নাই। আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যদি বলছে ক্ষতি হবে, আচ্ছা। আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা, আপনি মনে না করছেন হতে সেটা। পারে বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমাকে আমি ওই যে নিচে বাড়ির ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো। তো হুম। দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা, পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে, ছেলেটা অনেক ভয় পাইছে, ছেলেটা হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে বাচ্চাদের সাথে নাকি ফেরেস্তা থাকে, হয়তো ফেরেস্তারা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের কাছে মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, ঝাড়ফুঁক করে, আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরও 7 জন পড়বে। এখনও 2 জন নাকি 1 জন পড়ছে। তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হয়েছে যে আপনার বাড়িওয়ালা যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে এখনো ঝগড়া আর ভাইদের মধ্যে বিভক্ত আর হইতেছে। তো আমার কারণবশত বাড়িটা ছেড়ে দেই। তো এই ছিল ভাই ঘটনাটা। ওকে। আফরান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে মানে আফরান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম রুবেল ইসলাম জয়। ওনার বাড়ি রাজশাহী জেলার তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের পাঠাকাটা গ্রামে। উনি লেখাপড়া করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর লেখাপড়া শেষ করে বর্তমানে ঢাকায় ঢাকা ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত রয়েছেন। ওনার সাথে যখন ওনার ঘটনার কিছু বিষয় নিয়ে আমি কথা বলছিলাম ফোনে, তখন উনি জানালেন 2015 সালে ওনার সাথে আমার দেখা হয়েছিল রেডিও ফুর্তিতে। কারণ 2015 সালের কোনো একটি শুক্রবার আমি গিয়েছিলাম সেখানে, উনিও এসেছিলেন ওনার এক আত্মীয়ার ঘটনা শেয়ার করার জন্য। আমার বলার পরেই ওনার ঘটনা শেয়ার করার সুযোগ হয়। টুরি আমাকে এটা জানালেন, আমার শুনে খুব ভালো লাগলো, কারণ ফোনে কথা বলার সময় এরকম ব্যক্তি খুব কম পেয়েছি, হাতে গোনা 1-2 জন পেয়েছি এতদিনের মধ্যে, যাদের সাথে আমার রেডিও ফুর্তিতে দেখা হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2012 সালে। উনি এসএসসি পাশ করার পর রাজশাহী সিটি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। তো ছোটবেলা থেকেই তো আসলে লেখাপড়ার দিকে ওনার বেশ আগ্রহ ছিলই। সবসময় চেষ্টা করতেন কঠিন পরিস্থিতিতেও প্রাইভেট কোচিং, স্কুলের বা কলেজের ক্লাসগুলো কখনোই যেন উনি মিস না দেন।
এ বিষয়ে উনি খুব সচেষ্ট থাকতেন। এদিকে এসএসসি পর্যন্ত তো বাড়িতেই ছিলেন, তারপরে যখন রাজশাহী শহরে চলে আসছেন, এতদিন তো একটানা বাড়ির বাইরে থাকা হয় না, প্রায় 1 মাস হয়ে যায়। 1 মাস কিন্তু উনি কখনোই বাড়ির বাইরে থাকেন নাই। 1 মাসের একদম শেষ দিকে এসে খুব মন খারাপ হচ্ছিল যে যাই একটু বাসা থেকে ঘুরে আসি। তো উনি সেদিন সিদ্ধান্ত নিলেন যে 5টার সময় ওনার যেই একটা কোচিং রয়েছে ওইটা শেষ করেই উনি বাসার দিকে রওনা দেবেন। মোটামুটি সন্ধ্যা লেগে যায় ওনার ওই কোচিংটা শেষ হতে হতে। এরপরে উনি বাড়ির দিকে রওনা দেন। উনি যখন মানে এই কোচিংয়ের জন্য বাইরে বের হয়ে এসেছিলেন ওনার রুম থেকে, তখন রেডি হয়েই এসেছিলেন যাতে করে ওনার রুমে আর ফেরত যেতে না হয়, একবারে উনি চলে যাবেন আর কি। রাজশাহী শহর থেকে ওনার বাড়িতে যেতে হলে 40 মিনিট বাসে কিন্তু বসে থাকতে হবে, মানে 40 মিনিট বাস জার্নি। এরপর বাস থেকে নামার পর 10 মিনিট ভ্যানে যাওয়ার পর ওনার গ্রামে পৌঁছানো সম্ভব হয়। উনি বাসে উঠেছেন, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল আর কি। বাস বিভিন্ন জায়গায় থেমেছিল, আস্তে আস্তে গিয়েছিল, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে 40 মিনিটের জায়গায়। সময়টা ছিল শীতকাল, 5:30টার দিকে তো সন্ধ্যা লেগে যায়। বাস থেকে নেমে উনি কোনো ভ্যান দেখতে পান না, কিছুটা হতাশই হন। এই শীতকালে আবার মানে হেঁটে হেঁটে যাবেন বাড়িতে, ঠান্ডাও লাগছে। এখন যেহেতু ভ্যান নাই, এই জন্য সিদ্ধান্ত নিলেন যে উনি হেঁটেই বাসায় চলে যাবেন। তো বলে রাখা ভালো, উনি যেখানে বাস থেকে নেমেছেন সেখান থেকে সম্পূর্ণ একটা ফাঁকা মাঠের ভেতর দিয়ে ওনাদের গ্রামে যেতে হয়। ভ্যান না পেয়ে উনি হাঁটা শুরু করেছেন। ওনার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে উনি হাঁটছেন। রাস্তার 2 পাশে আম গাছ, মাঝে মাঝে রাস্তার পাশে কিছু বাঁশ বাগানও ছিল, কিন্তু রাস্তার 2 পাশে কোনো বাড়ি ছিল না। গ্রামের কাছাকাছি আসতে হঠাৎ করে ওনার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়, যার নাম হচ্ছে রঞ্জিত। সে তার ভাইকে নিয়ে বাবুই পাখি শিকারে যাচ্ছিল। স্কুলে পড়ার সময় তার সাথে উনিও মাঝে মাঝে পাখি শিকারে গিয়েছেন। সাধারণত সন্ধ্যার পর পাখি শিকার করার এক ধরনের একটা পদ্ধতি রয়েছে, বিশেষ করে বাবুই পাখি, এক ধরনের জাল দিয়ে পাখি ধরা হয়। গম কাটার পর গমের যে নাড়াগুলো থাকে সেগুলোর ভেতরে নাকি পাখি লুকিয়ে থাকতো। বিশেষ করে বাবুই পাখি, যে পাখিগুলো তখনও বাসা তৈরি করতে পারে নাই, বাসা তৈরি করা শুরু করেছে, এরকমগুলো আর কি। জালের ফাঁদগুলো যথাযথ জায়গায় সেট করে চারদিক থেকে পাখি তাড়িয়ে নিয়ে আসলে উঠতে গেলে ওই জালে পাখি আটকা পড়তো। তো এই পাখিগুলো, এই যে রঞ্জিত, সে কি করে ওই বাজারে নিয়ে বিক্রি করত। তো বন্ধুর সাথে দেখা হতেই বন্ধুকে পাখি ধরতে দেখে ওনারও আগ্রহ জন্মালো, যাই বাসায় একটু পরে যাই, যেহেতু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, একটু পাখি ধরি। প্ল্যান মাফিক পাখি ধরার জন্য ওনারা রাস্তা থেকে নেমে মাঠের ভেতর দিকে গিয়েছেন। এরপর জালগুলো বিছিয়ে চারদিক থেকে পাখি তাড়িয়ে নিয়ে আসছেন আর কি। প্রায় 20 থেকে 22টার মতো পাখি আটকা পড়ে। পাখি শিকার শেষ হওয়ার পর এখন তো রঞ্জিত চলে যাবে, উনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছেন রঞ্জিতের কাছ থেকে বিদায় নিয়ে। তো উল্লেখ্য, ওনার বাড়ি মেইন রাস্তা, মানে মেইন যে পাকা রাস্তাটা রয়েছে আর কি, সেদিক দিয়েও যাওয়া যায়, আবার যেখানে ওনারা পাখি শিকার করছিলেন সেই মাঠ দিয়েও সোজা পথেও যাওয়া যায়। তবে মাঠের ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। তো উনি চিন্তা করেন পাখি ধরতে গিয়ে তো বেশ খানিকটা সময় নষ্ট করে ফেলেছি, তো মাঠের ভিতর দিয়েই যাই। মাঠের ভিতর দিয়ে যাওয়ার জন্য উনি মনস্থির করেছেন। তো ওনার বন্ধু রাস্তা দিয়ে সে তার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন। তো উনি যেদিক দিয়ে বাসায় যাবেন, তো সেই ফাঁকা মাঠের ভেতর দিয়ে জঙ্গলে ঘেরা একটা পুকুর পাড়ের পাশ দিয়ে ওনাকে যেতে হবে। ওনাদের গ্রামের প্রায় 30% মানুষ সাঁওতাল ধর্মের অনুসারী। সাঁওতালদের কেউ মারা গেলে এই পুকুরের চারপাশে যে পাড় রয়েছে সেই পাড়ে নাকি কবর দেওয়া হয়। পুকুরের চারপাশে কিছু তাল গাছ ছিল। তাল গাছগুলোর মধ্যে একটি তাল গাছের উপর বজ্রপাত হওয়ার কারণে তাল গাছের উপরের অংশটি পুড়ে যায়। গাছটির মাথায় কোনো পাতা ছিল না। উনি হাঁটতে হাঁটতে পুকুরের কাছাকাছি আসতেই হঠাৎ সেই তাল গাছের উপর থেকে একটা আলোর ঝলকানি উনি দেখতে পান। উনি দেখতে পান যে ওই আলোর ঝলকানিটি আস্তে আস্তে এগিয়ে আসছে। ধীরে ধীরে ওইটা কি হলো, একটা জায়গায় গিয়ে বিশাল একটা বাড়ির রূপ নিল। তবে অদ্ভুত ব্যাপার হলো যে এই বাড়িটার আকারটা ছিল অন্যরকম। কোনো বাড়িতে
যদি লাইটিং করা হয় তাহলে দেখা যায় যে বাড়ির বিভিন্ন অংশে লাইট ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই যে মরিচবাতি আমরা দেখি না এরকম। তারপর রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে বড় বড় স্থাপনাগুলো সাজানো হয়। রাতে যখন লাইট চলে তখন কিন্তু আমরা শুধু লাইটটাই দেখতে পাই, এর পেছনে থাকা যেই স্থাপনাটা এটা কিন্তু ওইভাবে নজরে আসে না, শুধু আলোকোজ্জ্বল লাইটটা আমাদের চোখে পড়ে। তো ওনার কাছে মনে হলো যে কোনো একটা বিয়ে বাড়ি, চারদিকে অনেক আলোকসজ্জা করা হয়েছে, কিন্তু ওই বাড়ির যে শেপটা, ওই শেপটা ওইভাবে বোঝা যাচ্ছে না। উনি এটা দেখে প্রচন্ড ভয় পেয়েছেন, কিন্তু উনি খেয়াল করলেন যে উনি সামনেও যেতে পারছেন না, পেছন দিকেও যেতে পারছেন না। কারণ হলো শরীরের শক্তি নাই, বিষয়টা এরকম না। উনি সামনে যেতে পারছেন না, সামনের দিকে ওই আলোকোজ্জ্বল বাড়িটা, আর পেছন দিকে তো কোনো ঘর বাড়ি ছিল না। উনি যে দৌড়ে যাবেন, কোথায় যাবেন? এরপরেও উনি কি করেছেন, দৌড়ে পেছন দিকে যাওয়ার চেষ্টা করেছেন। তো উনি যখনই পেছন দিকে যাওয়ার চেষ্টা করলেন, দেখলেন যে ওই পেছন দিকে ওই বাড়িটা আছে। এরপরে ঘুরে উনি সামনের দিকে তাকিয়েছেন, সামনের দিকে ওই বাড়িটা আছে। উনি ডানে বায়ে যেদিকেই দৌড় দিতে যান না কেন, ওই আলোকোজ্জ্বল বাড়িটা ওনার সামনে চলে আসে। এই ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ করে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো যে উনি দেখতে পান ওই বাড়ির ভেতর থেকে কালো কুচকুচে দেখতে বেশ কয়েকজন মানুষের মতো অবয়ব বের হলেন। দেখতে মানুষের মতোই মনে হচ্ছিল, এবং এদের মধ্যে একজন বর এবং একজন কনে ছিল, ছোট কয়েকজন বাচ্চাও ছিল, এর মধ্যে বাদ্যযন্ত্র বাদকও ছিল। সাঁওতাল সম্প্রদায় বিয়ের সময় বর ও কনেকে যেভাবে সাজায়, ঠিক সেভাবে ওই বর ও কনেকে সাজানো হয়েছিল। বর ও কনেকে একটা জায়গায় বসিয়ে রেখে তারা ঘুরে ঘুরে বাদ্যযন্ত্রগুলো বাজাতে থাকলো। বাদ্যযন্ত্রগুলোর মধ্যে ছিল ঢোল, তবলা, বাঁশি, এরকম দেশীয় কিছু বাদ্যযন্ত্র। এর মধ্যে যারা ঢোল বাজাচ্ছিল তারা মাঝে মাঝেই নাকি এই জয় ভাইয়ের দিকে তেড়ে আসছিল। উনি বিপদ থেকে বাঁচার জন্য যেদিকেই দৌড় দিবেন ওই সমস্যা, কিন্তু আবারও তার সামনে চলে আসছিল। যেখানেই যান না কেন ওই বাড়ি, ওই লোকগুলো সামনে চলে আসে। এখন কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। এরই মধ্যে হঠাৎ করে ওনার হাতের ডান পাশে বেশ কিছুটা দূরে একটা আলো জ্বালানো দেখেন। উনি ওই আলোটা দেখেই বুঝতে পারেন যে এই আলোটা হচ্ছে ওই যে জমিতে সেচ দেওয়ার জন্য যে ডিপ টিউবওয়েলগুলো বসানো থাকে না, বোরিং ঘর, এটা হলো ওই বোরিং ঘরের আলো। উনি কি করেছেন, ওই আলোটাকে লক্ষ্য করে সোজা দৌড় দিয়েছেন। ডানে বায়ে আর যাবেন না, শুধু ওই আলোটা সামনের দিকে আছে ওইটাকেই লক্ষ্য করে উনি আগাতে থাকবেন, তাহলে হয়তোবা উনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ওনার কাঁধে তো ব্যাগ ছিল, ওইটা নিয়েই তো দৌড় দিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে দৌড় দেওয়ার সময় ওই যে আলোকোজ্জ্বল বাড়িটা ওনার সামনে আর আসে না। উনি তো ওই বরাবর দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে গিয়ে ওই ডিপ টিউবওয়েলের ওই বোরিং ঘরের ওখানে গিয়েছেন। গিয়ে দেখেন ওইখানে ওইটার যে অপারেটর সে বসে আছেন ওখানে। তো তাকে তো উনি চিনেছেন, তিনিও এই জয় ভাইকে চিনেছেন। তো ওনার সহায়তাই মূলত উনি বাড়িতে পৌঁছাতে পেরেছিলেন। উনি বাড়িতে যখন গিয়েছেন, বাড়িতে যাওয়ার পর উনি ওনার দাদা দাদিকে ডেকেছেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওনার দাদা দাদি কিন্তু দুজনেই কবিরাজ। অনেক জিনে ধরা রোগী ওনাদের বাড়িতে আসতেন, ওনার দাদা দাদি সেটা ট্রিটমেন্ট করতেন। ওনার দাদা তখন ওই অবস্থাতে জয় ভাইকে ঝাড়ফুঁক করে দেন। এরপর আসলে ওই ঘটনা কেন হয়েছিল এই বিষয়ের কোনো ব্যাখ্যা ওনার দাদা জয় ভাইকে আর দেন নাই। ওনাদের বাড়িটা হচ্ছে 2 তলা মাটির বাড়ি। উনি ওই 2 তলার দ্বিতীয় তলার একটা রুমে থাকতেন আর কি। তো ওনার বাড়ির আঙিনাটা বেশ বড় ছিল। আঙিনার মাঝখানে ছিল একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটি পার হয়েই ওয়াশরুম। আঙিনা বড় হওয়ায় আঙিনার এক পাশে খড়ি হিসাবে ব্যবহারের জন্য ওই গরুর গোবর শুকিয়ে যে ঘুঁটা তৈরি করা হয় না, ঘুঁটা বা খুঁটা বলে অনেকে, তো ওইটা শুকাতে দেয়া হতো। যাই হোক, ওই দিন রাত আনুমানিক 3:30টার দিকে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য 2য় তলা থেকে নিচে নেমেছেন। নামার পর আঙিনা দিয়ে ওয়াশরুমে যাওয়ার পথে পেয়ারা গাছের নিচে ওনার আম্মুকে ওই শুকনো গোবরগুলোকে একটি বস্তার মধ্যে ভর্তি করতে দেখেন। মুখের দিকে খেয়াল না করলেও ওটা যে ওনার আম্মুই ছিল এটাতে ওনার কোনো সন্দেহ ছিল না। বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, কারণ হলো ওনার আম্মু মাঝে মাঝেই রাতে কাজ করার জন্য উঠতেন। ফজরের আজানের আগ মুহূর্তে উনি ঘুম থেকে উঠে ছোটোখাটো কিছু কাজ এগিয়ে রাখতেন। তো উনি ওয়াশরুম থেকে ফিরে আসার পর ওনার আম্মুকে মেঝেতেই শুয়ে পড়তে দেখেন।
যে তার আম্মু মেঝেতে শুয়ে পড়েছেন। হঠাৎ করে তার আম্মু মেঝেতে শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন নাকি। তো উনি ওনার বাবাকে ডাকছেন যে আব্বা আব্বা একটু তাড়াতাড়ি আসেন, আম্মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। এদিকে কি হয়েছে, হঠাৎ করে তার বাবা মার রুম থেকে তার বাবা মা দুজনই বেরিয়েছেন। এটা দেখার সাথে সাথে উনি তো ভয় পেয়ে যান, আরে এইখানে তার আম্মু শুয়েছিল, কোথায় গেল, ওই অভাবটা নাই। কিন্তু এই যে অবয়বটা বস্তার মধ্যে যে শুকনো গোবরগুলো ভর্তি করেছিল সেগুলো কিন্তু ওই অবস্থাতেই ছিল। এই ঘটনা ঘটার পর উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন, কয়েক রাত উনি একা ঘুমাতেই পারেন নাই। তবে এটা যে কেন হয়েছিল এই বিষয়ে ওনার দাদা ওনাকে কোনো ব্যাখ্যা দেন নাই। হতে পারে কোনো সাহায্যকারী জিন এই কাজটি করছিল। আর রাতের বেলা ওই ধরনের বিয়ের আয়োজনটা, এই ভুতুড়ে বিয়ের আয়োজনটা উনি কেন দেখেছিলেন, কেনই বা তাকে তাড়া করছিল বারবার, ওই ঢোল যারা বাজাচ্ছিল তারা কেনই বা পরবর্তীতে আর কোনো ক্ষতি করলো না, কেনই বা বারবার ওই বাড়িটা তার সামনে চলে আসছিল, এই বিষয়টা রহস্যই রয়ে যায়। এই বিষয়ে কোনো ধরনের কোনো ব্যাখ্যা ওনার দাদা ওনাকে দেন নাই। এমন হতে পারে এই ব্যাখ্যা দিলে উনি ভয় পেতে পারেন, পরবর্তীতে চলাফেরার পথে ওনার এই বিষয়টা মনে এসে অনেক সমস্যা হতে পারে। আবার এই প্রবলেমটা যে উনি সলভ করেছিলেন কিভাবে, এই বিষয়ের কোনো ব্যাখ্যাও ওনাকে দেন নাই। হতে পারে উনি ওনার মতো করে সলভ করে ফেলেছিলেন, যেটা তার নাতিকে বলেন নাই, মানে জয় ভাইকে বলেন নাই আর কি। তো এটি ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রিপন লালমিয়ার থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার নানুর কাছ থেকে। আমার নানু যেভাবে আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, আমি চেষ্টা করব আপনাদের মাঝে একই রকম ভাবে ঘটনাটা বলার। সময়টা ছিল 1990-এর দশকে। সেই সময়ে আমার নানুর সম্পর্কে ভাই লাগে, তার নিজের ভাই না, তার সম্পর্কে চাচাতো ভাই, দূর সম্পর্কে চাচাতো ভাই আর কি। তো সেই সময়ে ওই চাচাতো ভাই, তার নাম ছিল মকবুল হোসেন। তো মকবুল হোসেন ভাই, তো তিনি আসলে কৃষি কাজ করতেন। তিনি পড়াশোনা তেমন ভালো ছিলেন না, যার কারণে সেই সময় পড়াশোনার মানও খুবই স্ট্রং ছিল। সেই সময় সবাই পড়াশোনা করতে পারতো না। দেখা যায় যে তাদের মকবুল সাহেবের বাবার অনেক জমি জমা ছিল, তো যে কারণে আসলে জমি জমা চাষ করার জন্য তেমন লোকজন ছিল না। এই কারণে মকবুল সাহেব নিজেই তার জমিগুলো বাবার সাথে কাজ করতেন। তো পরবর্তীতে তার বাবা মারা যাওয়ার পর মকবুল সাহেব সেই জমিগুলো নিজে চাষ করেন এবং তিনি পরবর্তীতে বিয়ে শাদী করেন। তো ঘটনা যে সময় ঘটেছিল, সময়টা ছিল 1990-এর পরে। তো সেই সময়ে মকবুল সাহেব তার কৃষি জমিগুলোতে চাষ করার জন্য নিয়মিত নাঙ্গল নিয়ে, তাদের গরুর হাল ছিল, সেই গরুর হাল নিয়ে তিনি একটা পথ দিয়ে নিয়মিত রেগুলার চলাফেরা করেন। মাঠে যাওয়ার জন্য একটা রেগুলার পথ ছিল, তিনি সেই পথে যেতেন এবং সেই পথ দিয়ে তার মাঠগুলোতে যে চাষ করে আবার সন্ধ্যায় ফিরে আসতেন। তো এটা ছিল তার প্রতিদিনের একটা রুটিন। সকালবেলা তার হালগুলো নিয়ে তিনি মাঠে যেতেন এবং সন্ধ্যার সময় বাসায় ফিরতেন। তো সেই মাঠে যাওয়ার সময় একটা বটগাছ ছিল, তার জমিগুলো থেকে কিছুটা একটু দূরে সেই বটগাছটা ছিল। মানে বটগাছের পাশ দিয়ে তাকে সেই তার হলো খেতে যেতে হয়। তো তিনি আসলে নর্মালি প্রতিদিনই তো যেতেন। তো একদিন তিনি একটা জিনিস লক্ষ্য করেন, যখন তিনি তার গরুগুলো দিয়ে হাল চাষ করতেছিলেন জমির মধ্যে, তিনি আসলে কোনো একটা কারণে তিনি সেই বটগাছদের দিকে তাকান এবং সেই বটগাছে একটা অবয়ব দেখতে পান। তিনি মানে একটু কৌতূহল হয়ে যান যে এখানে অবয়ব তো থাকার কথা না, আর এইখানে তো ভৌতিক কিছু কখনো ঘটেও নাই, তাহলে এই অবয়বটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মানুষের মতো একটা অবয়ব সেই বটগাছের একটা ডালের মধ্যে শুয়ে আছে, এরকম তিনি দেখতে পাচ্ছেন। যাই হোক, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল না বলে তিনি চিন্তা করলেন যে না, দেখি কাছাকাছি যেয়ে দেখি যে কি অবস্থা। তো তিনি যখন কাছাকাছি আসতেছেন, কাছাকাছি যখন মানে প্রায় অনেক দূরে চলে এসেছেন, তখন তিনি অবয়বটাকে বা একটা গাছের মধ্যে যে একটা কেউ শুয়ে আছে, এটা তার কাছে স্পষ্ট মনে হচ্ছে। এবং যত কাছাকাছি তিনি এগোচ্ছেন, বিশেষ করে গাছটার কাছাকাছি যত তিনি এগোচ্ছেন, তত তাড়াতাড়ি সেই অবয়বটা মানে যে ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো তিনি খুবই অবাক হয়ে যান এবং কাছাকাছি যে দেখেন সেই গাছটার একদম কাছে যে দেখেন যে সেখানে কিছুই নেই।
তো তিনি আসলে পরবর্তীতে তিনি যখন আবার তার ক্ষেতের দিকে আসতে শুরু করেন এবং পিছনে তাকিয়ে দেখেন যে সেই ইনভিজিবল মানুষের মতো দেখতে জিনিসটা পুনরায় ভিজিবল হতে শুরু করতেছে এবং সেটা একসময় মানুষের মতোই দেখা যাচ্ছে দূর থেকে, কিন্তু চেনা যাচ্ছে না। দূর থেকে যখন মানুষটাকে বোঝা যাচ্ছে, কিন্তু মানুষটার ফেস বা আদার্স কিছু আসলে তিনি বুঝতে পারতেছিলেন না। তো তিনি চিন্তা করলেন যে হয়তো তার এটা মনের ভুল বা মনের ভুলের কারণে এটা হচ্ছে। তো তিনি 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 পুনরায় তার ক্ষেতের মধ্যে চলে আসেন এবং খেতি করেন। হাল চাষ করার পর তিনি সন্ধ্যার সময় তিনি চলে যান, বাসায় চলে যান। পরবর্তী দিন সেম কাহিনী। তো তিনি আবার কৌতূহলবশত সেই গাছের দিকে তাকান এবং দেখতে পান যে একটা অবয়ব সেখানে শুয়ে আছে। তো তিনি যখন কাছাকাছি চলে আসেন, আগের থেকে বেশি কাছাকাছি, তো দেখেন যে সেটা ইনভিজিবল হচ্ছে না, সেটা ভিজিবলই আছে। দেখা যাচ্ছে যে দূর থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে অবয়ব। মনে হচ্ছে যে একটা মেয়ে সেই বটগাছের ডালের মধ্যে শুয়ে আছে। তো তিনি খুবই অবাক হয়ে যান যে একটা মেয়ে কিভাবে এই বটগাছে ওঠে সেখানে শুয়ে থাকবে, এটা তো সম্ভব না কোনোভাবেই। তো তিনি যখন আরো কাছাকাছি চলে যান, তো পুনরায় তিনি দেখেন যে গাছটার কাছাকাছি একদম ফেস টু ফেস হতে গিয়ে দেখেন যে জিনিসটা ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো তিনি এই জিনিসটা নিয়ে ভয় পেয়ে যান একটু হলেও। তিনি মোটামুটি সাহসী ছিলেন, যেহেতু তিনি রেগুলার এই পথ দিয়ে হাঁটাচলা করেন। তো তার কাছে এটা তেমন ভয় লাগেনি, হালকা একটু ভয় লেগেছিল। তো তিনি আসলে পরবর্তীতে আবার খেতি কাজ করে তিনি সেদিনের মতো চলে যান। এর পরের দিন আসলে ঘটে হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা। তিনি তার হলো সেই ক্ষেত থেকে দেখেন যে সেই জিনিসটা আজকেও দেখা যাচ্ছে এবং তিনি কৌতূহলবশত সেই বটগাছের নিচে চলে যান এবং বটগাছের নিচে যেয়ে দেখেন যে এটা সত্যি একটা মেয়ে শুয়ে আছে এবং সেটা কাছাকাছি যাওয়ার পরও এটা ইনভিজিবল আজকে হচ্ছে না। তৃতীয় দিনে আজকে এটা একদম মানে ভিজিবল অবস্থায় আছে। তিনি এতটাই অবাক হয়ে যান। তো তিনি আসলে অনেক কিছু জিজ্ঞেস করেন যে, "এই মেয়ে, তুমি এখানে গাছে চড়ে আছো কেন? তুমি এই ভর দুপুরে তুমি গাছে চড়ে আছো কেন? কি সমস্যা? আর তুমি প্রতিদিন এখানে গাছে চড়ে থাকো, কাহিনী কি?" তো সেই মেয়েটি আসলে কোনো কিছুই উত্তর দিচ্ছিল না। সেই মেয়েটা সেই ডালের মধ্যে সুন্দরভাবে নায়িকা স্টাইলে আরকি শুয়ে আছে। তার চুলগুলো ছেড়ে দিয়ে। তার চুলগুলো এত লম্বা যে সেই চুলগুলো সেই বটগাছটা থেকে মাটির উপরিভাগ পর্যন্ত মানে ছেড়ে দেয়া। তো সেদিন মকবুল সাহেব অনেক কিছু বলার পরও সেই মেয়েটি আসলে কিছুই বলে না। তো মকবুল সাহেব একসময় বিরক্ত হয়ে তার মাঠে যান এবং মাঠে যেয়ে সেই তার হলো কাজ শেষ করে সেদিনের মতো সন্ধ্যার সময় তিনি বাসায় চলে যান এবং সন্ধ্যার সময়ও তিনি দেখেন যে সেই গাছটার মধ্যে সেই মেয়েটি এখনো শুয়ে আছে। তো তিনি একটু ভয় পেয়ে যান এবং চিন্তা করেন যে এটা অবশ্য মানুষ না, এটা অন্য কিছু হতে পারে। আর এটার সাথে পাঙ্গা নেওয়া মানে তো নিজের বিপদ ডেকে আনা। তো জিনিসটা যিনি জানেন, তো তিনি আসলে কোনো কিছু না করে সেদিনের মতো বাসায় চলে যান। চতুর্থ দিনে সেম কাহিনী। তিনি সকালবেলা যখন আসেন তখন দেখতেছিলেন না সেখানে কোনো কিছু আছে সেই বটগাছে এবং যখন তিনি হলো দুপুরের পরে আসলে তিনি যখন ওই বটগাছের দিকে তাকান তখন তিনি পুনরায় সেই জিনিসটা অবয়বটা দেখতে পাচ্ছেন এবং যখন তিনি সেই বটগাছের কাছাকাছি চলে আসেন এবং দেখেন যে সত্যি সেই মেয়েটি সেখানে শুয়ে আছে। আর যেহেতু ওই রাস্তা দিয়ে বেশি মানুষ চলাফেরা করতো না, আর তিনি আসলে কাউকে যে তাকে নিয়ে এসে দেখাবেন এই জিনিসটাও সুযোগ ছিল না। তো তিনি সেই দিন সেই মেয়েটিকে বললেন, "আচ্ছা, তুমি আমাকে দেখা দিচ্ছ কেন? আমি জানি যে তুমি কোনো মানুষ না, তুমি অন্য কিছু। কিন্তু তুমি আমাকে দেখা দিচ্ছ কেন? আর আমাকে দেখা দেখে তোমার লাভটা কি?" কিন্তু সেই মেয়েটি আসলে তাকে সেদিনের মতো একটা ভয়ঙ্কর বিষয় হিসেবে সেই মেয়েটি তাকে দেখে মুচকি, মুচকি হাসতেছে কিন্তু কোনো কিছুই উত্তর দিচ্ছে না। এতে মকবুল সাহেব প্রচুর বিরক্ত হয়ে যান এবং তিনি ভাবেন যে কেন আমার সাথে এরকম করতেছে? তিনি অনেক প্রশ্ন করেন কিন্তু সেই মেয়েটি আসলে কোনো উত্তর দেয়নি। তো সেদিন মকবুল সাহেব বলেন যে, "দেখো, এটা আমার সাথে ঠিক হচ্ছে না। আমি কিন্তু অনেক বিরক্ত হচ্ছি। তুমি আমাকে আর দেখা দেবে না। আমি যেন আর কালকে থেকে তোমাকে না দেখি।" তো এটা থ্রেট দিয়ে মকবুল সাহেব তার খেতে যান এবং খেতে কাজ শেষ করার পর তিনি যখন বাসায় ফিরবেন সেই বটগাছের নিচ দিয়ে তখন তিনি দেখেন যে মেয়েটা সেখানেই রয়েছে। সেই একইভাবে শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আজকে মুচকি, মুচকি হাসতেছে। তো মকবুল সাহেব যেহেতু সন্ধ্যা হয়েছে তিনি চিন্তা করেন যে না, এখানে থাকা নিরাপদ নয়। তিনি বাসায় চলে যান এবং বাসায় গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনাগুলো শেয়ার করেন। শেয়ার করার পরবর্তীতে তিনি যখন রাতের বেলা হলো তার বন্ধুদের সাথে আড্ডায় যান, মানে ঘোরাফেরা করার জন্য বা বাজারে যান, তখন তিনি তার কয়েকটা বন্ধুকে শেয়ার করেন যে আমার সাথে কয়েকদিন ধরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। একটা হলো মেয়ে বা এটা একটা মেয়ে জিন, সে আমাকে দেখা দিচ্ছে। আমি অনেক কিছু
বলেছি, মানা করেছি, তারপর সে শুনতেছে না। এখন কি করা যায়? তো তার বন্ধুরা তাকে বলল যে তুই একটা কাজ করতে পারিস, তুই ওই সেই মেয়েটার একটা চুল কেটে নিয়ে আসবি। তো এই চুলটা কেটে নিয়ে আসলে সেই মেয়েটা তোরা কখনো দেখা দেবে না এবং সে ভয় পেয়ে সে আর তোর সামনে আসবে না। তো মকবুল সাহেব চিন্তা করলো যে হ্যাঁ, এরকম কিছু একটা করতে হবে আমাকে। তো তার পরের দিন তিনি তার গরুগুলো নিয়ে সেই খেতে যান এবং খেতে যাওয়ার পর দুপুর পর্যন্ত কাজ করেন, যে তিনি আজকে দেখতেছেন সে সেখানে দেখা যাচ্ছে না। তো তিনি যখন ৩টার পরে, বিশেষ করে তিনি যখন ভাবলেন যে এখন তো প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে, তো তিনি যখন দেখেন যে সেই গাছটার দিকে, সেই সময় তিনি সেই মেয়েটাকে দেখতে পান। এতদিন তিনি হলো দুপুরের পরে দেখতে পেয়েছিলেন, আজকে বিকেলের পরে তিনি দেখতে পাচ্ছেন সেই মেয়েটিকে। এবং তিনি যখন দেখতে পেলেন এবং তিনি সেদিন কাছাকাছি গেলেন না এবং তিনি চিন্তা করলেন আজকে কাজ শেষ করে আজকে এর খবর ধরাবো, আজকে যা হবে আর দেখা যাবে। তো তিনি আসলে সেদিনের মতো কাছাকাছি আসলেন না এবং তিনি সারাদিন তার খেতে কাজ করলেন এবং কাজ শেষে তিনি তার গরুগুলোকে ছেড়ে দিলেন। এবং গরুগুলো যেহেতু প্রতিদিন সে একই রাস্তায় মানে যায় এবং আসে, তো তারা সেই গরুগুলো কিন্তু রাস্তা চিনে। তো সেই গরুগুলো বাসায় চলে যায় এবং তিনি সেই বটগাছের নিচে আসেন এবং সেই মেয়েটিকে অনেক প্রশ্ন করেন যে, দেখো, তোমাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে আর দেখা দেবে না, কিন্তু তুমি আমার কথা শুনতেছো না। এটা ঠিক না, এটা আমি অনেক বিরক্ত হচ্ছি। আমি চাই না তুমি আমাকে দেখা দাও। কিন্তু সেই মেয়েটা কিছুই বলে না, সে মুচকি, মুচকি হাসে তাকে দেখে, মকবুল সাহেবকে দেখে মুচকি, মুচকি হাসে। তো এটাতে মকবুল সাহেব খুবই বিরক্ত হন এবং তিনি সেই চুলগুলো ছেঁড়ার জন্য সেই চুলগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং চুলগুলো ধরে নটকানটকি করতে থাকেন। আমি ইতিমধ্যে বলেছি যে সেই মেয়েটা সেই ডালের মধ্যে শুয়ে থেকে তার চুলগুলো মাটির উপরিভাগ পর্যন্ত ছেড়ে দিয়ে শুয়ে থাকে। তো মকবুল সাহেব সেই চুলগুলো নিয়ে এত টানাটানি করতেছেন, এত কিছু করতেছেন, তিনি একটা চুলও কাটতে পারতেছেন না। তিনি এতটাই অবাক হয়ে যান যে এটা কিভাবে সম্ভব, একটা চুলও তিনি ছেড়তে পারতেছেন না। চুলগুলো এত পরিমাণ শক্ত। তিনি শেষমেশ তার কাছে একটা কাঁচি ছিল, ধান কাটা যে কাঁচিগুলো, সেই ধরনের একটা কাঁচি ছিল। তো তিনি সেই কাঁচি দিয়ে, তার কাছে থাকা কাঁচি দিয়েও চেষ্টা করেন কাটার জন্য, কিন্তু কোনোভাবেই তিনি কাটতে পারতেছেন না। তিনি এতটাই অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব, একটা চুলও তিনি কাটতে পারলেন না। অনেক ধস্তাধস্তি করার পর তিনি যখন চুলগুলো কাটতে ব্যর্থ হলেন, সেই চুলগুলো ছেড়ে তিনি বাসার দিকে রওনা দিচ্ছিলেন। সেই সময় প্রথমবারের মতো সেই মেয়েটি তার উদ্দেশ্যে বলে, এই মকবুল, দাঁড়া। তো মকবুল হলো পিছনে তাকালো এবং দেখলো যে সেই মেয়েটি কথা বলতেছে, তুই আজকে যা কিছু করলি এটা ভালো করলি না। আমি কি তোর কোনো ক্ষতি করেছি? আমি শুধু তোর দেখা দিয়েছি, আর দেখা করে দিয়েছি বলে কি তুই আমার সাথে এরকম ব্যবহার করবি? এর শাস্তি তোকে পেতেই হবে। মনে রাখিস, আজকের রাত তো শেষ রাত। তো এটা বলে সেই মেয়েটি হলো মকবুল সাহেবকে দেখে হাসতেছে। তো মকবুল সাহেব এটা শুনে এতটাই ভয় পেয়ে যান এবং তিনি দ্রুত বাসায় চলে আসেন। এবং বাসায় আসার পর গোসল টোসল করে তিনি অনুভব করেন যে তার শরীরে তার শরীরটা অনেক গরম হয়ে যাচ্ছে এবং একসময় তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। জ্বর আসার পরে তার স্ত্রীকে তিনি বলেন যে আমাকে হলো কম্বল দাও, খেতে দাও, আমার প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার শরীরে প্রচণ্ড জ্বর আসতেছে মনে হচ্ছে। তো তার স্ত্রী দেখেন যে হ্যাঁ, সত্যি সত্যি এরকম কিছু। তো তার স্ত্রী জিজ্ঞেস করলেন যে হঠাৎ করে তোমার আবার জ্বর আসলো কেন? তো তিনি হলো মকবুল সাহেব, তিনি তার স্ত্রীকে ঘটনাটা বললেন, শেয়ার করলেন যে এরকম আজকে করেছি। তো তার স্ত্রী এর মধ্যে তাকে বলেছিল যে সেই মেয়েটার সাথে যেন কোনো কিছু এড়িয়ে চলে। তো মকবুল সাহেব আসলে আজকে ক্ষিপ্ত হয়ে তিনি কাজটা ভুল করে ফেলেছেন এটা বলেন। তো সেদিনের রাতে সারা রাত এত পরিমাণ জ্বর ছিল এবং সেই মকবুল সাহেব আবল তাবল বলেন। তো কিন্তু সকালবেলা হয় মূল সমস্যা, সেই সকালবেলায় মকবুল সাহেব রক্তবমি শুরু করেন এবং রক্তবমি করতে করতে তিনি একসময় এতটাই ক্লান্ত হয়ে যান যে বলার বাইরে। পরবর্তীতে ডাক্তার এসে তার নাভি চেক করেন এবং বলেন যে সময় অনেক পার হয়ে গেছে, আপনারা একটা কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ দিয়ে দেখান যে কি অবস্থা। পরবর্তীতে তার হলো স্ত্রী তার পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করে এবং একজন কবিরাজকে নিয়ে আসেন এবং কবিরাজ বলেন যে অনেক দেরি হয়ে গেছে, আপনাদের রোগীকে আর বাঁচানো সম্ভব না। সেই রোগীটা আপনার সেই মকবুল সাহেবের ভিতরে যে হেডফোনটি বা আদার্স যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে খুবই নাড়াচাড়া করে বা চেপে ধরে সবকিছু বিনষ্ট করার চেষ্টা করতেছে, এনাকে আর বাঁচানো সম্ভব না। এরকম করে সেই মকবুল সাহেব সেই দুপুরের দিকে মারা যান এবং
এটা হলো একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। সেই সেই থেকে সেই এলাকার ওই বটগাছের নিচে আসলে মানুষ যাওয়া বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেই বটগাছটার রাস্তাটা সবাই পরিহার করে এবং অন্য একটা নতুন রাস্তা তৈরি করে, সে মানুষ সেই দিক দিয়ে সেই খেতে যায়। কিন্তু সেই বটগাছটা এখনো আছে কিনা আমি জানি না। আমি এই ঘটনাটা অনেক আগে শুনেছিলাম, ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কতটুকু ভৌতিক মনে হয়েছে। তো এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি আজকে যে স্টোরিটা শেয়ার করব এটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ফ্রেন্ডের নাম হলো আকিব। তো আকিবের এলাকায় এক দম্পতি ছিল। সেই দম্পতির সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। সেই দম্পতি অনেকদিন কোনো বাসা খুঁজে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে তারা গাজীপুরের দিকে একটি বাসা পায়। সেই বাসাটা ছিল একেবারে রাস্তার ধারে, একেবারে রোড সাইডে একটা বারান্দা ছিল। তো সেখানে হচ্ছে তারা ওঠে যথারীতি, তাদের নতুন বাসায় শিফট করার পরে তার হাজব্যান্ডের কোনো একটা কারণে 7 দিনের জন্য ঢাকার মানে গাজীপুরের বাইরে যাওয়া লাগে। এরপরে রাসেল ভাইয়া যখন হচ্ছে তার হাজব্যান্ড বাড়ি থেকে চলে যায়, তখন হচ্ছে তার ওয়াইফকে একা রেখে যায় এবং বলে যে কোনো যদি সমস্যা হয় প্রতিবেশীরা আছে, প্রতিবেশীদের সাথে শেয়ার করবা, কিংবা কোনো সমস্যা হলে তাদের কাছে যাবা, তারা হেল্প করবে তোমাকে। তো রাসেল ভাইয়া একদিন তার ওয়াইফ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, একদিন হচ্ছে তার ওয়াইফ ঠিক দেখে যে তার বাসার বাইরে অর্থাৎ ওই রোডের ধারে একটা সাদা বিড়াল হেঁটে যাচ্ছে। তো সে সেই বিড়ালটাকে আদর করার পরে সে বাসায় এসে রান্না বান্না করে সে শুয়ে পড়ে। এরপরে রাসেল ভাইয়া হঠাৎ করে বারান্দা থেকে আওয়াজ পায় যে মানে ম্যাও করে একটা আওয়াজ, খুব করুণ শব্দ, এবং মানে কোন একটা কাচের কিছু ভেঙে যাওয়ার একটা শব্দ পায়। এরপরে সে দৌড়ে সেই বারান্দায় চলে যায় যে কি হয়েছে সেটা দেখার জন্য। এরপরে রাসেল ভাই যেয়ে দেখতে পারে সেই বিড়ালটার গলা পুরো আলাদা করা এবং মানে কি বলবো চারিদিকে রক্তে ভাসা, এবং রাসেল ভাই একটা কাচের জার কিংবা কাচের বোতল বলা যেতে পারে, সেটা হচ্ছে ওই বিড়ালের মৃতদেহের ওইখানে পড়ে আছে ভাঙা অবস্থায়। এরপরে রাসেল ভাই মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার ওয়াইফ কিছু জিনিস নোটিস করে। প্রত্যেকদিন রাত্রেবেলা কেউ হয়তো হঠাৎ করে কিচেনে কাজ করছে কিংবা এই টাইপের সাউন্ড পাচ্ছে, কিংবা কেউ ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যে ট্যাপ ছেড়ে দিচ্ছে, কিংবা কেউ অন্য রুমে সাউন্ড করছে, আবার মাঝে মাঝে বাচ্চার আওয়াজ, বিভিন্ন ধরনের সাউন্ড সে শুনতে পেত। প্রথম দিকে রাসেল ভাই সে মনে করতো যে সে বিভিন্ন ধরনের ভূতের স্টোরি পড়ে কিংবা এই টাইপের অনেক কিছু সে অবজার্ভ করে, যার কারণে মানে হয়তো বা এই টাইপের কোনো হ্যালুসিনেশন কিংবা এই টাইপের কোনো সমস্যা হতে পারে তার সাথে। কিন্তু রাসেল ভাই একদিন সে কোনো একটা কারণে ওই যখন সাউন্ডটা পায় সে সাহস করে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখতে পারে রাসেল ভাই কোনো একটা ছায়া মূর্তি ঠিক তার মানে বারান্দার দিকে দৌড় দেওয়ার পরে এটা দেখে সে মনে করে যে আচ্ছা মানে কিছু হয়তো সমস্যা হচ্ছে, সে একটু ভয় পেয়ে যায়। এরপরে সে হাত মুখ ধুয়ে তার বিছনায় শুয়ে পড়ে। এরপরে রাসেল ভাই পরের দিন সকালবেলা উঠে সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। তখন রাসেল ভাই ঠিক তার আয়নার পেছন সাইডে ছিল তার জানালা, এবং জানালা দিয়ে দেখতে পারে কোনো একজন মানুষ, মানে ওই ছায়া মূর্তিটা আর কি, ওইটা তখন হচ্ছে বোঝা যাচ্ছে যে মানে কোনো একটা মানুষের মতো আকার, সে উকি দিচ্ছে। এটা দেখে রাসেল ভাই সে পেছনে ঘোরে এবং দেখতে পায় যে সে ছায়ামূর্তিটা, মানে সে স্পষ্ট দেখতে পাচ্ছে যে সে ছায়ামূর্তিটা জানলা থেকে উকি দিয়ে আবার সরে গেল। তো রাসেল ভাই এরপরে সে জানলা টানলা আটকিয়ে তার প্রতিবেশীদের বাসায় চলে যায়, যে বলতে থাকে যে আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি। তো তখন হচ্ছে প্রতিবেশীরা এই সমস্যাগুলো শুনে বলে আচ্ছা সমস্যা নেই, এরপরে যদি তুমি কখনো কোনো কিছু অনুভব করো আমাদেরকে একটু জানাবে, আমরা তাহলে থাকবো। এরপরে রাসেল ভাই তার একজন প্রতিবেশী, মানে তার ফ্রেন্ড বলতে পারেন, সে তার বাড়িতে এসে থাকা শুরু করে। এখন রাসেল ভাই পাশের রুমটাতে সেই মানুষটি ছিল, এবং সেই যে যার সাথে ঘটনাগুলো ঘটছে
সে একটি রুমে শুয়েছিল। রাসেল ভাই ঠিক যখন শুয়েছিল সে দেখতে পারে রাত্রেবেলা যে তার মাথার উপরে, অর্থাৎ একদম ঠিক বরাবর উপর দিকে সে ছায়ামূর্তিটা গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এবং রাসেল ভাই এটা দেখার পরে সে এতটা ভয় পেয়ে যায়, সে দৌড়ে সে আরেকজনের কাছে চলে যায় যে তার পাশের রুমে ছিল। তার কাছে যাওয়ার পরে সে বলতে থাকে যে মানে এরকম এরকম কিছু হচ্ছে আমার সাথে, আমি ওই রুমে শুতে পারছি না, আমি কি করব আমি জানি না বলে রাসেল ভাই সে তার জ্ঞান হারায়। এরপরে তাকে সকালবেলা সবাই হচ্ছে তাকে উদ্ধার করে এবং সেই যে আপুটি ছিল তার সাথে সে হচ্ছে তার মাথায় পানি টানি দিয়ে সবকিছু ঠান্ডা করে সবকিছু বলে সবাইকে। আর ঠিক এর মাঝে রাসেল ভাই হঠাৎ তার হাজবেন্ড চলে আসে তার বাসায়। আসার পরে সে ফার্স্টেই করে কি, তার যে হুজুর আছে সে এলাকায় এবং বড় মসজিদটা আছে সেই হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছে শোনে যে হুজুর এই বাড়িতে এমন কি আছে, আপনি একটু আমার সাথে চলেন। তো সাথে যাওয়ার পরে হুজুরও সাথে আসে। আসার পরে বললো যে এই বাড়িতে একজন লোক থাকতো, যেহেতু হচ্ছে এই বাড়ির আসল মালিক তারা বিদেশে অবস্থানরত আছেন, তো এবং কেয়ারটেকার এটা দেখাশোনা করে। সো সেই বাড়িতে একজন লোক হঠাৎ করে উঠেছিল। সেই লোকটা একাই থাকতো ঘরে, দাড়িওয়ালা, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের রিচুয়ালস কিংবা এই টাইপের জিনিসগুলো সে পালন করতো, কিংবা ব্ল্যাক ম্যাজিক কিংবা জিন হাজির, আত্মা হাজির, এই টাইপের কাজগুলো সে করে থাকতো সাধারণত। তো সেই ওয়াইফ, যে লোকটার ওয়াইফকে জিজ্ঞেস করে যে আপনি কি কিছু এরকম কোনো অস্বাভাবিক কি হয়েছিল আপনার সাথে, শুরু থেকে একদম বলেন। তো সে একবারে ওই যে বিড়ালের স্টোরি থেকে শুরু করে সে সব কিছু বললো। বলার পরে সে হুজুরটা বলে যে এই বাড়িতে এখনো একটা বদ জিনের আছর আছে। সেটা হচ্ছে সেই লোকটা হয়তো একটা কোনো জিন বন্দি করেছিল। সেই বন্দি করার পরে যখন সে বিড়ালটা কোনো মতে হয়তো ওই জারটাকে ভেঙে ফেলে এবং সে জিনটা যখন মুক্তি পায়, সে প্রথমে সেই বিড়ালটার রক্ত পান করে কিংবা এই টাইপের বিড়ালটাকে আগে মেরে ফেলে। এরপরে রাসেল ভাই মানে বিভিন্ন ধরনের সমস্যা কিংবা ওই মহিলাটার উপরে বিভিন্ন আক্রমণ করারও হয়তো বা ট্রাই করেছিল সেই জিনটা। এবং হুজুর পরে ঘর বন্ধ টন্ধ করে দিয়ে যায়। ঘর বন্ধ করার পরে বলে যে এই জিনটাকে এখান থেকে হয়তো বা সরানো যাবে না, কেননা এই জিনের সাথে অনেক কিছুই হয়তো অনেক অত্যাচার করা হয়েছে এই জিনটার উপরে এবং এই জিনটা অনেক শক্তিশালী। তো তাকে বলা হয় যে আপনি তাহলে বাসাটা চেঞ্জ করে ফেলেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। এরপরে রাসেল ভাই তারা যত দ্রুত সম্ভব সে বাসা থেকে সরে যায় এবং সে বাসাটা এখনো রাসেল ভাই গাজীপুরে এখন পর্যন্ত তালাবদ্ধই আছে। সে বাসাটাতে এখনো কেউ উঠতে পারেনি। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছে স্কুল পড়ুয়া এক ছাত্রের সাথে। তার নাম আশিক। হায়দার হুজুর সবেমাত্র লেখাপড়া শেষ করে গাজীপুরের একটা মসজিদে ইমাম হিসেবে নবনিযুক্ত হন। তখনও তাকে কেউ ভালোভাবে চেনেন না। একবার একটা কাজ আসে তার কাছে, কিন্তু তারা হুজুরের বলে দেয়া নিয়ম মানেনি, ফলে তারা আবারও সেই সমস্যায় পড়েন। সেই ঘটনাটা কাসর ভাই আমাদের শেয়ার করেছেন। এখানে ঘটনাটা ডিটেলস আলোচনা হয়েছে। তিনি আশিকের কথা শুনেছেন এবং আশিকের বাবা মার কাছেও ঘটনাগুলি শুনেছেন। তো কাসর ভাই আমার সঙ্গে যেভাবে শেয়ার করেছে আমি ওভাবেই শেয়ার করছি। আশিক স্কুলে প্রায় অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ঝগড়া করে। আজকে তো একজনকে ধরে মেরেছে। সে এবার এসএসসি পরীক্ষা দিবে। সে এতটাই দুরন্ত যে কোনো কিছুতেই সে স্থির থাকে না। আশিকের বাবা একজন বাস ড্রাইভার। সে স্কুলে মারামারি করার জন্য আজকে তার বাবাকে ডেকে নিয়ে আশিককে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। ঠিক সেদিন সন্ধ্যায় তার বাবার পকেট থেকে টাকা চুরি করে আশিক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছে। যখন বাসায় ফিরল তখন আশিককে প্রচণ্ডভাবে মারা হয়। তার বাবা তাকে চেয়ারে বেঁধেও মারেন। তখন পাশের বাসায় একজন প্রতিবেশী আন্টি এসে আর আশিকের মা তার বাবাকে থামায়। সেই প্রতিবেশী ফিরে যাবার এক পর্যায়ে আশিকের মাকে বলে যে অনেক সময় এই বয়সের ছেলে মেয়েদের জিনে আসর করে, যার ফলে এমন বিগড়ে যায়। কারো কথা শোনে না, ঠিকমতো লেখাপড়া করে না, সবার সাথেই বেয়াদবি করে। এই সবগুলো স্বভাব এখন আশিকের মাঝে আছে। সেই মহিলা যাবার সময়
একজন কবিরাজের কথা বলেন যে কিনা এমন সমস্যার সমাধান করে থাকেন। তো মার খেয়ে পরের দিন আশিক প্রচণ্ড জ্বর নিয়ে স্কুলে যায়। সেদিন কারোর সাথে তার বাজাবাজি হয় না। হঠাৎ করেই আশিক চুপচাপ হয়ে যায়। তো গতবার স্কুলে যে ছেলেকে মেরেছিল সেই ছেলে আজ তার গ্যাং নিয়ে আবার আশিককে ফিরতি মার মেরেছে। আজ তাকে স্কুলের বাইরে মেরেছে আশিককে। বাসে যখন ও ফিরে আসে তখন ওর গায়ে প্রচণ্ড জ্বর। পরের দিন তার মা ঠিক করে যে আশিককে সেই কবিরাজ দেখাবে, সত্যিই তার সাথে কোনো খারাপ জিন বা শয়তান আছে কিনা যার জন্য এরকম গাঁটছড়া হয়ে যাচ্ছে, এর জন্য সেই কবিরাজের কাছে যাবে। তো সেই আন্টিকে সাথে নিয়ে আশিককে সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ সবকিছু শোনার পরে বলে যে হ্যাঁ, এই ছেলের সাথে তো একটা খারাপ জিনের আসর আছে, একে এখন চিকিৎসা না দিলে ভবিষ্যতে অবস্থা আরো খারাপ হবে। সেদিন আশিককে কিছু ঝাড়ফু দিয়ে তাবিজ দিয়ে দেয় আর বলে 14 দিন পর আবার আসতে হবে। আশিককে যেদিন তার বাবা বেঁধে মেরেছিল সেদিন থেকে আশিক শান্ত হয়ে গিয়েছিল। আজ যখন স্কুলে গেল সে শান্তই ছিল, চুপচাপ একা। তার সাথে আগে থেকেও কেউ তেমন একটা মিশতো না। তো সেদিন টিফিনের সময় আশিক বাসায় না গিয়ে স্কুলের ক্যান্টিনে খেয়ে নেয়। সে দেখে তার ক্লাসমেট একটা মেয়ে নীলা, সে চিৎকার চেঁচামেচি করছে। আর ক্লাস শুরু হবার পর বিনা কারণে সেই ছেলে যাকে আশিক মেরেছিল সেই ছেলে আর তার বন্ধুরা আশিকের কথা বলে যে ও নীলার ব্যাগ থেকে একটা গলার চেন চুরি করেছে। তো আশিকের বাবাকে আবার ডাকা হয়। যদিও চেন পাওয়া যায়নি, তবুও সেদিন আশিককে স্কুল থেকে বের করে দেয়া হয়। তার বাবা আশিককে বাসায় নিয়ে আসে আজ। আর আশিক তার বাবা আশিককে আর মারে না। সে তার বাবাকে বলে যে সে চুরি করে নাই। তার বাবা বলে যে আমি তোমাকে নিয়ে এখন আর কিছু চিন্তা করি না, তোমাকে নিয়ে আমি আসলে খুশি না। তো এটা শুনে আশিকের অত্যন্ত মন খারাপ হয়। সেদিন নিজ থেকেই তার মাকে বলে যে আমাকে আবার ওই কবিরাজের কাছে নিয়ে যাও। আশিক নিজেও বিশ্বাস করতে থাকে যে তার সাথে হয়তো একটা খারাপ কিছু আছে যার জন্য সবকিছু খারাপই হয়। তো পরের দিন ঠিক একই সময়ে আশিককে আবার সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ এবার বলেন যে আশিকে সেই খারাপ জিন কবজা করে ফেলেছে, তাকে ঠিক করতে হলে এখানে কবিরাজের এখানে 7 দিন রেখে যেতে হবে। আজ আশিককে একটা পিঁড়ির উপর বসানো হয়, তাকে সামনে বসে মাটির একটা বাসনে ধূপ জ্বালানো হয়। কিছুক্ষণ পর সেখানে শুকনো মরিচ পুড়িয়ে আশিকের নাকে ধরা হলে সে আর ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। তখন কবিরাজ তাকে একটা কাঠের চালা দিয়ে পিটাতে শুরু করে আর বলে যে আশিকের শরীর থেকে এই জিনটাকে চলে যেতে। তো এক পর্যায়ে আশিক অজ্ঞান হয়ে যায়। কবিরাজ বলেন যে আশিকের জিন ছেড়ে দিবে, এখানে রেখে যেতে হবে। তার মা প্রথমে রাজি হন না, পরে সাথে যে আন্টি ছিল তার অনুরোধে এখানে রেখে যেতে রাজি হন। তখন কবিরাজ তাদের কাছে এই 7 দিনের খরচাপাতি রেখে দেন। সন্ধ্যার দিকে যখন একটু পর যখন আশিকের জ্ঞান ফেরে, সে তার মাকে বলে যে তার কিছুই হয়নি, এই কবিরাজ আসলে ভালো না, তাকে যেন বাসায় ফেরত নিয়ে যায়। তখন কবিরাজ ধমক দেয় আর তার চিৎকার আর ঝাড়ফুঁকের বেগে পড়ে তার মা আশিককে রেখে চলে আসে সেদিন। তো ওখানে আশিককে বেঁধে রাখা হয়, বিভিন্নভাবে যন্ত্রণা করা হয়, তাকে বলতে বলা হয় যে এখন সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। 2 দিন এমন করে যায়। 3 দিনের দিন আশিক সেই কবিরাজের বাসা থেকে পালিয়ে নিজ বাসায় চলে আসে। সে বলে তার সাথে কি কি হয়েছে। এই 2 দিন তাকে একবেলা খাবার খেতে দিয়েছে, কথা না শুনলেই মার খেতে হয়েছে অনেক। আশিক এখন কোনো স্কুলে ছিল না, তো তাকে যখন নতুন স্কুলে ভর্তি করে দিয়েছে, এই স্কুলে সে শান্তভাবেই ছিল। লক্ষণীয় ব্যাপার হলো সে ছাত্র হিসেবেও দিন দিন ভালো করছে। তো বছরের শেষ দিকে ভর্তি হয়ে এখন সে ভালো ছাত্র হিসেবে পরিচিতি পেয়েছে। সে টেস্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। যখন এসএসসি পরীক্ষা খুব কাছে চলে আসলো, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, তখন থেকে তার লেখাপড়ায় কিছুটা ভাটা পড়তে থাকে। সে ঠিকমতো পড়তে বসতো না, রাতের বেলায় ঘরের বাইরে গিয়ে বসে থাকে। আশিকের বাসাটা শহর থেকে অনেকটা দূরে। তাদের ওঠানে একটা পুরাতন কুয়া আছে, উপরটা লোহার জালি দিয়ে আটকানো থাকে আর
সে রাতের বেশিরভাগ সময় কুয়াতলেই বসে থাকে। মাঝে মাঝে তার মা দেখে যে কুয়ার দিকে ঝুঁকে এসে এমনভাবে কথা বলে যেন কেউ নিচ থেকে তার কথার উত্তর দিচ্ছে। ধীরে ধীরে লেখাপড়া থেকে তার মন উঠে যায়, পরীক্ষাও চলে আসে এই সময়। তো একদিন সন্ধ্যায় তার বাবা বাস চালিয়ে গ্যারেজে বাস রাখতে যাচ্ছিল, তখন সে দেখে যে গ্যারেজের পাশে একটা পরিত্যক্ত একতলা বিল্ডিং। তার ভেতরে ঢুকে বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছে আশিক। সে পুরনো একটা ফতুয়া পরা। হঠাৎ তার বাবার সাথে চোখাচোখি হয় আশিকের। আশিক কোনো ভ্রুক্ষেপ না করে তার বাবার চোখের দিকে তাকিয়েই আবারও সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। তার বাবার রাগার কন্ট্রোল থাকে না। সে গ্যারেজের ছোট্ট দেয়াল টপকে সেই পরিত্যক্ত বাড়ির দিকে যাচ্ছে। দেয়াল টপকে যখন নিচে নামে, তার বাবার ভাঙা কাচের বোতলে পা লেগে অনেকখানি পা কেটে যায়। সে দেখে আশিকের পাশে দাঁড়িয়ে আছে আশিকের ছোট চাচা, মানে আশিকের বাবার ছোট ভাই। সেও সিগারেট খাচ্ছে। তাকে আসতে দেখে দুজন দৌড়ে পালিয়ে যায়। সে একতলা বাড়িতে ছেড়ে পালিয়ে যায়। তো আশিকের বাবা ঘন্টাখানেক পর বাড়িতে আসে, তার পায়ে ব্যান্ডেজ নিয়ে। তার গ্যারেজের অন্য একটা গাড়ি তাকে নামিয়ে দিয়ে যায়। বাড়িতে এসে দেখে আশিক লাল রঙের একটা ফতুয়া পরে সেই কুয়ার দিকে ঝুঁকে আছে। আর আশিকের বাবা সাথে সাথে আশিকের চুলের মুঠি ধরে এক টানে ফেলে দেয় উঠানে। তাকে চুলা জ্বালানোর কাঠ দিয়ে পিটাতে থাকে। তার বাবার গায়ে যেন 10 জন মানুষের শক্তি চলে আসে। সে তার নিজের ছেলেকে গরুর মতো করে পেটাতে থাকে। এদিকে তার ছেলের হাত পা ফেটে রক্ত পড়তে থাকে। আশিকের মা চেষ্টা করে থামাতে, কিন্তু পারে না। একসময় তার বাবা বলে ওঠে, আলাল কই? তো এই আলাল হচ্ছে আশিকের বাবার ছোট ভাই। যে সে বলে, এই আলাল আমার ছেলেকে নেশাখোর বানাচ্ছে, নিজে নেশা করে, এখন আমার ছেলেকে নেশাখোর বানাচ্ছে। অনেকক্ষণ পর তার বাবা ধীরে ধীরে শান্ত হয়। আশিকের সারা শরীর থেকে চুয়ে চুয়ে রক্ত পড়তে থাকে। তার কোনো অনুভূতি আর কাজ করছে না। ভাবছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে আর সে আমাকে এভাবে মারলো। জেদ হয় তার মায়ের উপর। কিভাবে তার মা তাকে মার খেতে দেখলো সে ফেরাতে পারতো না। তার বাবা ঘরে চলে যায়। রাতে ভাত খাবার সময় আশিককে ডাকা হয়। তার শরীরে প্রচন্ড জ্বর, সে খাবে না। তো তার বাবা রাতে খেতে বসে, তখন যে সন্ধ্যার কথা মনে করে যে আশিক সিগারেট খাচ্ছে আর তার সাথে তার ছোট চাচাও। মানে এবার সে একটু চিন্তিত হয়ে পড়ে। ঠিক এই পরিত্যক্ত বাড়িতেই আশিকের ছোট চাচা তার বন্ধুদের সাথে আড্ডা দিত, মাঝে মাঝে নেশা করত। তার ছোট চাচার এলাকায় দুর্নাম ছিল। ঠিক এই পরিত্যক্ত বাড়িটিতেই তার ছোট ভাই মানে আলালের লাশ পেয়েছিল, তাও 4 বছর আগে। আজ তাহলে কাকে দেখলো? আর আশিককে যে পোশাকে দেখেছে সেই পরিত্যক্ত বাড়িতে, তো বাসায়